বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কাশ্মীর গেলেন। প্রায় পহেলগাঁও হামলার ১.৫ মাস পর তিনি কাশ্মীরের উন্নয়নে বড়সড় পদক্ষেপ করলেন। বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাব সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে চালু হয়ে গেল শ্রীনগর ও কাটরা যে রেলপথ। এই লাইনে ছুটল ভারতীয় প্রগতির প্রতীক বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় ১.৫ মাসের মাথায় পহেলগাঁও গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন কাশ্মীরের সমস্ত ট্যুরিজম অর্থাৎ বন্ধ রয়েছে, বিশেষ করে বহু জায়গায় বন্ধ রয়েছে, আর টুরিস্টরা যেতে ভয় পাচ্ছেন। তো সেই জায়গা থেকে আজকের যে এত বড় একটা প্রকল্প, বিশ্বের সব থেকে বড় যে সেতু, বিশ্বের উচ্চতম সেতু উদ্বোধন করে সরকার বোঝাতে চাইল যে আহ, যে সন্ত্রাসবাদ সেই সন্ত্রাসবাদ কাশ্মীরে খতম হয়েছে, এবারে আবার ফিরে আসছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। পর্যটকরাও যাতে আহ আহ, আহ, আবার কাশ্মীরে আসেন। কাশ্মীরের যে ট্যুরিজম একটা সেখানকার মানুষের অন্যতম বল ভরসা বলা যায়, তাদের রুটি রুজির একমাত্র উপায়। সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এই উদ্বোধন এবং প্রধানমন্ত্রী যাওয়া। কিন্তু এখান থেকে দুটো জিনিস, এই কেন কাশ্মীরে প্রধানমন্ত্রী পহেলগাঁও ঘটনার পরে যাচ্ছিলেন না, বিরোধীরা যেমন একদিকে প্রশ্ন তুলছিলেন, তেমন অন্যদিকে এখনো একটি প্রশ্ন রয়েছে। সেটি হচ্ছে যে কাশ্মীরের এই পহেলগাঁও ঘটনা ঘটার পরে যারা সন্ত্রাসবাদী, যে সমস্ত কি দোষী যারা আর কি, যারা সেই জঙ্গিরা কোথায়, তারা পালালো, তারা কোনো ধরা পড়লো না কেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন এখন। আহ এইটার এর সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাওয়াতে হয়তো বিরোধীদের যে একটা বড় অভিযোগ ছিল যে প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন। অন্যদিকে বিরোধীদের আরেকটা বড় অভিযোগ ছিল, যেটা হচ্ছে গত কয়েক বছর ধরে আমরা যদি দেখি সেই কি বলে মণিপুরের ঘটনা, যে মণিপুরে এখনো রাষ্ট্রপতি শাসন চলছে, সেই মণিপুরে কিন্তু প্রধানমন্ত্রী একবার যাননি। বিরোধীরা কিন্তু এটা দীর্ঘদিন ধরে বলে আসছে যে মণিপুরে কেন প্রধানমন্ত্রী যাবেন না, মণিপুরে কেন প্রধানমন্ত্রী গেলেন না, এটা একটা অভিযোগ ছিল। কিন্তু প্রধানমন্ত্রী না গেলেও সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সকালেই কিন্তু সেখানে গেছিলেন, এবং পায়েলগাঁওয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী গেছিলেন। তো সেই জায়গা থেকে এখন এই যে কাশ্মীরের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পা রাখলেন, সেখানে আশ্বস্ত করছেন মানুষদের, এবং যেভাবে একটা পুরো প্যাকেজ কাশ্মীরের উন্নয়নের জন্য দেওয়া হলো, তাতে কি সেখানকার মানুষের এবং বিশেষ করে যারা সেখানে বেড়াতে যান, যারা টুরিস্ট, তাদের কি আবার ধীরে ধীরে ভরসা ফিরে আসছে? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। বিপ্লব আমার সঙ্গে হচ্ছে অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাদের স্বাগত। রাজাদা, দুটো বিষয়, যে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১.৫ মাসের মাথায়, পহেলগাঁও কাণ্ডের ১.৫ মাসের মাথায় কাশ্মীরে গেলেন, সেখানে বিশ্বের দীর্ঘতম সেতু উদ্বোধন করলেন এবং বেশ কিছু রেল প্রকল্প উদ্বোধন করলেন। এটা কি কাশ্মীরের মানুষের মনে আস্থা জোগালো যে তোমরা পূর্ববর্তী অবস্থায় ফিরে যাও? কিন্তু এখনো কাশ্মীরের পর্যটনের ক্ষেত্রে বেশ কিছু জায়গা এখনো বন্ধ। সেই জায়গা থেকে কাশ্মীরের মানুষের মনে কি আস্থা ফিরবে আজকে প্রধানমন্ত্রী যাওয়ার পরে? কিভাবে দেখছে? হ্যাঁ, একটু বলি যে এই যে রেলওয়ে ব্রিজটা উদ্বোধন হলো, এবং শুধু রেলওয়ে ব্রিজ না, একদম শ্রীনগরের সঙ্গে জম্মু যে যোগাযোগ মোটামুটি সম্পূর্ণ হলো, সেটা কিন্তু মানে উদ্বোধন হওয়ার কথা ছিল মানে ১৯শে এপ্রিল, পহেলগাঁও ঘটনার কিছু আগে। ওদের ওয়েদার খারাপ, খুব সম্ভবত ওয়েদার খারাপের জন্য তখন হয়নি, বুঝেছেন? তো জম্মু এন্ড কাশ্মীর যে সরকারের যে মানে উন্নয়নের একটা প্রথমের দিকে আছে, সরকার মনে করছে যে জম্মু এন্ড কাশ্মীর যারা দীর্ঘদিন উন্নয়নের বাইরে থেকেছে, জঙ্গি হামলায় সেখানকার মানুষ এতটাই বিপর্যস্ত ছিল যে কোনো সরকারই সেখানে উন্নয়নের কাজ করতে পারে। তো আজকে যদি দেখেন, ওমর আবদুল্লাহ স্বীকার করেছেন যে ব্রিটিশরাও সেখানে রেল নিয়ে যেতে পারে, রেল নিয়ে যাওয়ার ইচ্ছে অনেকের ছিল,
এবং আমাদের ইন্দিরা গান্ধী উনিও চেয়েছিলেন রেল নিয়ে যেতে, উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং সেটা কিন্তু কার্যকরী হয়নি। পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী এসে এর শিলমোহর দেয়, এবং এখন আমরা দেখলাম এটাকে রূপান্তরিত করা হয়েছে এই জমানাতে। এটা অত্যন্ত আনন্দের খবর যে জম্মু এন্ড কাশ্মীর, যেখানে পাহাড় দিয়ে এলাকা, সরু রাস্তা, সেখানে মোটরওয়েলি আজকাল মোটর গাড়িতে বা বাসও চলতো, সেখানে যাওয়া যেত, সেই জায়গাটা আমরা দেখলাম যে পুরোপুরি রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং এমন একটা ব্রিজ করা হয়েছে যেটা পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে ব্রিজ বলে পরিচিত হয়ে আছে। খুব সম্ভবত চন্দ্রভাগা নদীর উপরই বোধহয় ব্রিজটা হয়েছে। তো যাই হোক, তো সেটা এমন ভাবে তৈরি আছে যে 8 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প 8 হয়, তাহলেও কিন্তু সেই ব্রিজকে কেউ নড়াতে পারবে না। এবং জঙ্গি যদি হামলা চেষ্টা হয় তাহলে কি করা যেতে পারে, তার ভেতরেও বেশ কিছু মানে প্রতিষেধক ব্যবস্থা আছে। জঙ্গি হামলা হলে সেখানে সেইটা কি কি অ্যালার্ট আসবে, এবং সেই অ্যালার্ট গুলো সক্রিয় হয়ে যাবে। সুতরাং সে ধরনের অত্যন্ত আধুনিক বলা যেতেই পারে, এবং ভারতের ইঞ্জিনিয়াররা এটা করেছেন ভারত সরকারের মদতে। কনসালটেন্ট হিসেবে হয়তো অনেকে বিদেশিরা ছিলেন, কিন্তু মূলত ভারতের উদ্যোগেই ভারতের ইঞ্জিনিয়ারিং, ভারতের স্থাপত্যের একটা বিরাট সাফল্য, এটা কিন্তু খেয়াল করতেই হবে। ওরকম দুর্গম এলাকা দিয়ে ওইভাবে ট্রেন নিয়ে রেলওয়ে ব্রিজ তৈরি করা, এবং যেটা উদ্দেশ্য হচ্ছে সে মানে কানেক্টিভিটি। জম্মু কাশ্মীর একেবারে ভারতবর্ষের মানে কানেক্টিভিটি নেটওয়ার্কে, মানে ভারতবর্ষের সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে গেল। এখন যারা রেলে আসবে, ট্রেনে আসবে, সব জায়গায় তাদের সেটাও প্রায়টা রয়েছে। এখন ট্রেন সবচেয়ে বেশি তো যাত্রী নিয়ে যায়, সুতরাং ট্রেন ব্যবস্থা হলে, এবং ট্রেনে বহু মানুষ, নানান সম্প্রদায়ের মানুষ একসঙ্গে যেতে পারে, কথাবার্তা বলতে পারে, যেটা প্লেনেও হয় না বা মোটর গাড়িতেও হয় না। সুতরাং এই বিরাট সুযোগ মানুষের মানুষের যোগাযোগ, এবং এই যোগাযোগ থাকলেই কিন্তু মানুষের মানুষের মধ্যে ভেদাভেদি যেটা আছে, সেটা অনেক সময় অনেকটা কেটে যায়। যে মানুষ যখন জানতে পেরেছে সেখানকার মানুষ কিরকম, হ্যাঁ, তারা সবাই আতঙ্কবাদী তা নয়, তাদের মধ্যেও ভালোবাসা আছে, তারাও চায় বাইরে থেকে লোক আসুক, এবং তারাও যখন দেখে ভারতবর্ষের অন্য জায়গার লোক কত সুন্দরভাবে সেখানে আসতে চাইছে, মিশতে চাইছে, ভুল বুঝাবুঝি অনেকটাই কেটে যায়। সুতরাং ট্রেন আমরা যদি সঠিকভাবে সেখানে যদি পরিচালনা করতে পারি, তাহলে নিঃসন্দেহে, এবং জম্মু কাশ্মীরের সঙ্গে যে ভুল বুঝাবুঝি আছে সেটা বিরাট ভাবে কেটে যাবে। এবং আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, পহেলগাঁও কাণ্ডর ফলে যে একটা তো বিরাট ভাবে আতঙ্ক তৈরি হয়েছিল, মানুষ ভাবছিল বুঝি আর জম্মু কাশ্মীর যাওয়াটা ঠিক হবে না, হ্যাঁ, প্রাণ হাতে করে নিয়ে গিয়ে যাওয়া ঠিক হবে না, ভয় পাচ্ছিল। কিন্তু এখন যখন ট্রেন চালু হয়েছে, তখন সরকার ট্রেন চালিয়ে বুঝিয়ে দিতে চাইছে যে সরকার আহ জম্মু কাশ্মীরকে নেগলেক্ট করবে না, সেখানে মানুষ যায় সেটা করবে। এবং সরকার যেটা করেছে, যেমন যে বৈষ্ণোদেবীর মন্দির, কাটরাতে বৈষ্ণোদেবীর মন্দির, বৈষ্ণোদেবীর মন্দিরে এটা হচ্ছে ভীষণভাবে হিন্দুদের কাছে জনপ্রিয় মন্দির, অত্যন্ত জনপ্রিয় মন্দির। তো সেখানে হিন্দুরা যাবেই, মানে উত্তর ভারতের ওই আমাদের পূর্ব ভারতে তেমন জনপ্রিয় না হলে, আমি বেশ কয়েকবার সেখানে গেছি, আহ, আহ, উত্তর ভারতে ভীষণ ভাবে জনপ্রিয়। তার ফলে এই যে যে যারা ট্যুরিজম করতে হয়তো অসুবিধা হচ্ছে, তারা কিন্তু বৈষ্ণোদেবীতে আসার কথা ভাববেন। সুতরাং এর ফলে যেটা ঘটতে পারে যে বহু মানুষ বৈষ্ণোদেবীতে আসবেন, এবং নানান জায়গা থেকে, এবং শ্রীনগর থেকেও আসবেন, অন্য জায়গা থেকেও আসতে পারেন। কানেক্টিভিটিটা হয়ে যাওয়ার ফলে, যেহেতু মন্দির দিয়ে কানেকশনটা শুরু হলো, স্বাভাবিকভাবেই দেখা যাবে এখানে প্রচুর মানুষ আসছে। এবং এরপরে যখন বুঝতে পারবে যে না, অন্য এলাকাগুলো নিরাপদ হচ্ছে, তখন কিন্তু আপনি দেখি বছর তিনেক আগে তো ওই রিয়াসিতে বাসির আক্রমণ করেছিল জঙ্গিরা, আপনি খেয়াল করবেন। কিন্তু খুব একটা মানে সেখানে ট্যুরিজম মানে টেম্পল ট্যুরিজমটাকে, হ্যাঁ, সেটা কিন্তু মানে আটকানো যায়, সেটা আটকানো যায় না। মানুষ ওই ভগবানকে, নিজের ঈশ্বরকে, নিজের ভগবানকে, আল্লাহকে এতই ভালোবাসি, যতই বিপদ পড়ুক না কেন সে যাবে। সুতরাং সেটা ঘটেছে, এবং এটা আরো বাড়াবে। এবং সে ফলে যেটা যেটা খুব সুন্দরভাবে করা হয়েছে, কাটরাতে জুড়ে দেওয়ার ফলে এখন বিরাট সংখ্যক মানুষ এখানে আসবেন। অর্থাৎ কাশ্মীরের দরজা আবার খুলে গেল, আতঙ্কবাদীদেরকে একটা বিরাট মেসেজ যে আমরা তোমাদেরকে মানে ভয় পাই। এই জায়গা হ্যাঁ, থেকে রাজেদ আমার প্রশ্ন যে মানুষের মনে আস্থা ফেরাতে কাশ্মীরের 1.5 মাসের মধ্যে গেলেন পহেলগাঁও কাণ্ডের পরে একটা বড় প্রতিশোধ, পাকিস্তানের যে সন্ত্রাসবাদ, সে সন্ত্রাসবাদকে একটা বড় শিক্ষা দিয়ে পাকিস্তানে গিয়ে মানুষের মনে আস্থা ফেরানো এবং টুরিস্টদের মনে আস্থা ফেরানো। সেই জায়গা থেকে বিরোধীদের একটা অভিযোগ ছিল
যে মণিপুরে দীর্ঘদিন ধরে যেভাবে মণিপুর জ্বলছিল বা এখন সেখানে রাষ্ট্রপতি শাসন এখনো জারি রয়েছে, সেই জায়গাটা থেকে প্রধানমন্ত্রী মণিপুর কেন গেলেন না? তাহলে প্রধানমন্ত্রী মণিপুর গেলে কি এইরকম শান্তি ফিরে আসতো, কি বলে? না, মণিপুরের সমস্যাটা একটু ভিন্ন। সেখানকার দুটো সম্প্রদায়ের মধ্যে, হ্যাঁ, লড়াই চলছে। তারা দুজনেই মণিপুরী, এবং তাদের কে উপজাতি হবে কে হবে এই নিয়ে একটা বিরাট সমস্যা। এবং সেখানে ধর্মের একটা ব্যাপার আছে। মেইতেই যেটা মূল, তারা হচ্ছে হিন্দুদের, এবং যেটা হচ্ছে যে আহ, আরেকজন যারা রয়েছে তারা খ্রিস্টান সম্প্রদায়, যেটা তাদের, যারা পাহাড়ে থাকে, তাদের সঙ্গে লড়াইটা এটা চলছে। তো সুতরাং হ্যাঁ, তো চীন চীন ওই যে ওটার নামটা কি বলতো আমি মনে পড়ছে না, মাইতির সঙ্গে ভার্সেস যে আরেকটা সম্প্রদায় কুকি, যারা কুকি চীন, এরা হচ্ছে যে খ্রিস্টান সম্প্রদায়, পাহাড়ি এলাকার মানুষ। এবং এদের অনেকেই বার্মা ইয়ে আছে। তো এরা ভারতীয়, এদের কোনো সন্দেহ নেই যে এরা এরা ভারতীয় নয়, তা নয়। একটা দীর্ঘদিনের ওদের মধ্যে ভুল বোঝাবুঝি সংঘর্ষ আছে, সেটা সহজে সেখানে মিটছে না, এটা এটা ফ্যাক্ট। প্রধানমন্ত্রী গেলেই মিটে যাবে এরকম ব্যাপার নয়। তো আহ, এটা সময় লাগবে। দুটো সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি যদি থাকে, এত গভীরে যে রয়ে গেছে সংকটটা, সেটা উন্নয়ন নিঃসন্দেহে একটা কাজ দেবে। মণিপুরে সরকার উন্নয়ন জারি রেখেছে, এটা যেমন সত্যি কথা। একই সঙ্গে সেখানে কিন্তু এখনো সন্ত্রাসবাদের নানান কিন্তু ঘটনা ঘটছে, রেগুলারলি ঘটে যাচ্ছে। এবং সেখানে ট্যুরিজমের পক্ষে মণিপুরে এমনি খুব একটা ট্যুরিজমের এলাকা নয়। আমি তো কয়েকবার গেছি সেখানে, বিশ্ববিদ্যালয়ের আমি প্রেসিডেন্টের নমিনি ছিলাম। তো খুবই সুন্দর এলাকা, কিন্তু সেটাকে কেউ করেনি। মানে যে সেই এলাকায় টুরিস্টকে কি করে অ্যাট্রাক্ট করা যায়, তার চেষ্টা তো করেনি। রবীন্দ্রনাথ মণিপুরে গিয়ে মণিপুরের নাচকে কি সুন্দরভাবে রক্ষা করেছিলেন। মণিপুরি নৃত্য আজকে যে সারা বিশ্বে জনপ্রিয়, তার পিছনে রবীন্দ্রনাথের অবদান আছে। যাই হোক, তো বাঙালি এটা জানে, সারা বিশ্ব হয়তো জানে। কিন্তু ট্যুরিজম হিসেবে আমরা মণিপুরকে কেউ ডেভেলপ করার চেষ্টা করেনি। এখন সেটা দেখা যায়, সেটা তো নিঃসন্দেহে আগামী দিনের ভাবনা থাকা দরকার। তবে যে প্রশ্ন আপনার, যে হ্যাঁ, দেখুন, মণিপুরের এই যে সংঘর্ষ, কুকি আর মাইতি ঝগড়াতে দুটোই সিট মণিপুরে বিজেপি জিতেছিল, দুটোই তো কংগ্রেস জিতে যাবে, তাই না? তা ওরা আর কি চায়? কংগ্রেস চাইটা কি? সবচেয়ে বেশি লাভবান মৈতি আর মেতি আর কুকিদের মধ্যে লড়াই সবচেয়ে বেশি লাভবান ইন্ডিভিজুয়াল। এখন তারা যদি মনে করে যে প্রধানমন্ত্রী যেতে পারছে না, যেতে চাইছে না, প্রধানমন্ত্রী গেলে যদি অসন্তোষ কোনো কারণে বাড়ে, সেটাকে মতো হয়তো প্রধানমন্ত্রী চাইছেন না, প্রধানমন্ত্রী গিয়েও খুব একটা সমস্যার সমাধান হয়তো নাও হতে পারে। সুতরাং উন্নয়নটা সেখানে আসা দরকার। কাশ্মীরও নির্বাচন হয়েছে, বিজেপি খুব একটা ভালো ফললাভ করেনি, তাই না? তবুও কিন্তু বিজেপি কি কাশ্মীরকে ছেড়ে দিচ্ছে? তা কিন্তু নয়। এটা যারা ভাবছে, বিজেপির যে লাইন থিঙ্কিংটা, আমি বিজেপির সমর্থক না হয়েও বলতে পারি যে তারা উন্নয়নকে আগে দিচ্ছে, দলীয় স্বার্থের থেকে উন্নয়নকে আগে দিচ্ছে। এটাই কিন্তু একটা মানে তাদের যে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টারই ফল বলেই আমার মনে হয়। সুতরাং মণিপুর নিয়ে নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা আছে, কিন্তু সেখানকার পরিস্থিতি মানে যত তাড়াতাড়ি শান্তি নিয়ে আসা যায়। সেখানকার তো এমপিরা সব কংগ্রেসের নেতারা যাক না, রেগুলার গিয়ে সেখানে শান্তি আনুক না। হ্যাঁ, দরকার কি? আর বিজেপি দরকার নেই। তারা সেখানে শান্তি নিয়ে আসুক, ভালো করে শান্তি নিয়ে আসুক। হ্যাঁ, ট্যুরিজম অ্যাট্রাক্ট করুন, সেই কাজগুলো তারা করুন, সবচেয়ে ভালো হবে সেটি যারা করতে পারে। হ্যাঁ, তারপরে তারা প্রধানমন্ত্রী বলুন যে এই কাজ করা যায়। একদম, সুতরাং একদম, ওই একদম, ওই একদম। হ্যাঁ, তো যাই হোক, প্রধানমন্ত্রী পহেলগাঁও গিয়ে যে আস্থা স্থানীয়দের মধ্যে, কাশ্মীরবাসীর মধ্যে, জম্মু কাশ্মীরবাসীর মধ্যে গড়ে তোলার চেষ্টা করলেন, এবং অন্যান্য জায়গা থেকে যে সমস্ত টুরিস্ট যারা কাশ্মীরে আসেন, তাদের মনেও একটা আস্থা জোগানো, যে হ্যাঁ, এবার ধীরে ধীরে কাশ্মীর স্বাভাবিক হচ্ছে। কাশ্মীরের প্রধান রুটি রুজি হচ্ছে ট্যুরিজম, অর্থাৎ পর্যটন ব্যবসা। তো সেই জায়গা থেকে যাতে সেখানকার মানুষ আবার পূর্ববর্তী অবস্থায় ফিরতে পারে, মানুষ যাতে সেখানে আবার বেড়াতে আসে, সেই ব্যবস্থা করার জন্যই আজ বিশ্বের দীর্ঘতম সেতু উদ্বোধন করানো। অন্যদিকে মণিপুর নিয়ে বিরোধীদের যে অভিযোগ, মণিপুরের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কাশ্মীরের সঙ্গে গোলালে হবে না। এটা কিন্তু সম্পূর্ণ মেইতে এবং দুটো সম্প্রদায়ের দীর্ঘদিনের এই ঝামেলা, সেটা স্বাধীনতার পর থেকে কিন্তু এই ঝামেলা এখনো পর্যন্ত কেউ মেটাতে পারেনি। কিন্তু বিজেপি একটা মানে কেন্দ্রীয় সরকার, বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু একটা দীর্ঘ মেয়াদী সমস্যা, এবং এই সমস্যা কিন্তু দ্রুত মিটবে না। তাই
নিশ্চয়ই কোনো প্ল্যান তারা করেছে, এবং যা এখন দেখা যাচ্ছে যে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। নিশ্চয়ই এখন কিন্তু অনেকটা শান্ত, অনেকটা শান্ত, মানে আগের থেকে অনেকটা শান্ত কিন্তু মণিপুর। খবরের কাগজে কিন্তু আর মণিপুর নিয়ে খবর হচ্ছে না বা সংবাদ মাধ্যমে আসছে না। অতএব দু জায়গায় কিন্তু কেন্দ্র খুব নজর দিয়ে দেখছে। ধন্যবাদ রাজা, ধন্যবাদ আপনাদের। আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।